শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা একটা গল্প পড়েছিলাম, আর আজকের ক্লাসে আমরা একটা কবিতা পড়ব। আজকে আমরা আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতা পড়ব। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো কোনো কবিতা আমরা যখন পড়ব তখন প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত কবি পরিচিতি সম্পর্কে। প্রথমে আমরা জানবো কবি পরিচিতি সম্পর্কে, তারপর সেই কবিতাটার যে উৎস এবং তার বিষয়বস্তু সম্পর্কে জানবো, এবং তার যে নামকরণ সহ টুকিটাকি তার যে তথ্যাদি সেগুলো আমরা জেনে নিব। তার পরবর্তীতে আমরা মূল পাঠে প্রবেশ করব। তো যখন আমরা কোনো কবি পরিচিতি পড়ি তখন চারটা বিষয় আমাদের খুব ভালোভাবে হচ্ছে জানতে হবে। সেটা হচ্ছে কি? কবির জন্ম, কবির মৃত্যু, কবির পেশাগত জীবন বা তিনি কর্মজীবনে কি ছিলেন বা কি করতেন, আর তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো। তো আমরা এখন আবু হেনা মোস্তফা কামাল সম্পর্কে একটু জেনে নিব। আবু হেনা মোস্তফা কামাল 1936 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে 12ই মার্চ জন্মগ্রহণ করেন। আবারও খেয়াল করো, 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত তারিখে? 12ই মার্চ। এবং তিনি কর্মজীবনে একজন অধ্যাপক ছিলেন। তিনি পাবনার এডওয়ার্ড কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন বা অধ্যাপনা করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদেও নিযুক্ত ছিলেন বা দায়িত্বরত ছিলেন। তার উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো আছে, উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর ভিতরে তার কাব্যগ্রন্থ আছে আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ, তার গীতি সংকলনের নাম আমি সাদরে এলেনি। এছাড়া তার প্রবন্ধ গ্রন্থের ভিতরে উল্লেখযোগ্য কথা ও কবিতা, শিল্পীর রূপান্তর প্রভৃতি। আবু হেনা মোস্তফা কামাল 1989 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণকালে তার বয়স হয়েছিল 53 বছর। তাহলে আমরা কবি সম্পর্কে জানলাম, জন্ম, মৃত্যু, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর আমরা ছবি কবিতাটার যে উৎস সম্পর্কে একটু জেনে নিব। ছবি কবিতাটা কবি আবু হেনা মোস্তফা কামালের আপন যৌবন বৈরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আপন যৌবন বৈরী এই কাব্যগ্রন্থটা কবির প্রথম কাব্যগ্রন্থ। তো আমরা উৎস সম্পর্কে জানলাম। এরপর আমরা এই যে কবিতা, এই কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নিই। এই ছবি কবিতাটিতে কবি নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে একটা ছবির সাথে তুলনা করেছেন, একটা ছবির সাথে তুলনা করেছেন। দেখো, এই যে কবিতাটা, এই কবিতাটিতে স্বদেশ প্রেম এবং মুক্তিযুদ্ধের কথা এসেছে, অর্থাৎ স্বদেশ প্রেম এবং মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এই কবিতাটা লেখা হয়েছে। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এমন নন্দনধর্মী কবিতা বাংলা সাহিত্যে বিরল। এই কবিতাটিতে বাংলাদেশকে একটা ছবির সাথে তুলনা করা হয়েছে এবং যে ছবির কারিগর বা চিত্রকর 30 লক্ষ, অর্থাৎ এই যে 30 লক্ষ কারিগর বলতে কি বোঝানো হয়েছে? 30 লক্ষ শহীদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ, তাই না? তো এইখানে 30 লক্ষ কারিগর বলতে আমাদের মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ শহীদের কথা, আত্মত্যাগের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই কবিতাটিতে ছবির মতো সুন্দর এই দেশ, যে দেশ 30 লক্ষ কারিগর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এসেছে, সেই দেশে বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছে যে ছবির মতো এই সুন্দর দেশে তোমরা ঘুরে যাও, দেখবা যে কত চমৎকার এই দেশ। তো যাই হোক, এক কথা বলতে গেলে কি বলা যায় যে ছবি কবিতাটিতে কবি বাংলাদেশকে একটা ছবির সাথে তুলনা করেছেন, যে ছবি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অঙ্কিত হয়েছে বা সৃজিত হয়েছে। এটা একটা দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের কবিতা। তো আমরা জেনে নিলাম এর মূল বক্তব্য সম্পর্কে বা একটু মূল
বিষয়বস্তু সম্পর্কে। তো এই যে নামকরণটা ছবি হয়েছে, নামকরণ বিষয়বস্তুর উপর নির্ভর করে এই কবিতাটার নামকরণ হয়েছে ছবি। আর ছবি কবিতাটা গদ্য ছন্দে লেখা একটা কবিতা। তো গদ্য ছন্দে নির্দিষ্ট যে পর্ব বা মাত্রা সাম্য কিন্তু থাকে না, বা একটা কবিতার সাথে একটা কবিতার শেষে মানে লাইনের একটা লাইনের সাথে একটা লাইনের যে মিল, যেটাকে আমরা অন্তানুপ্রাস বলি, এখানে কিন্তু সে অন্তানুপ্রাসও নেই। অর্থাৎ যে ধ্বনি সাম্যটা আছে গদ্য ছন্দে, এই ধ্বনি সাম্যটা অর্থাৎ ওইভাবে অন্তানুপ্রাস থাকে না। তো যা হোক, আমরা এখন মূল পাঠে প্রবেশ করব। আমরা কবিতাটা এখন লাইন বাই লাইন পড়ব। তো যার কাছে বই আছে সে বই বার করো, আর যার কাছে বই নেই সে খুব মনোযোগ সহকারে আমার কথা শোনো। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতোই সুন্দর দেশ, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোভূমির স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময় যা পাবেন, ডাল্লাস অথবা মেফসিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু দোষ। দেখো এখানে কি বলছে, যে আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই সুন্দর দেশে একবার বেরিয়ে যান। অর্থাৎ কবি আবু হেনা মোস্তফা কামাল বিদেশিদের কি বলছে, যে ছবির মতো সুন্দর এই দেশে একবার বেরিয়ে যান। সুজলা সুফলা শস্য শ্যামলা, ছবির মতো সুন্দর আমাদের এই দেশ। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। কি বলছে, যে হয়তো মনোহরী বা চিত্ত আকর্ষণের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের নেই, কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময় যা পাবেন, ডাল্লাস অথবা মেফসিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু দোষ। কি বলছে, যে আপনার স্ফীত সঞ্চয় থেকে, স্ফীত সঞ্চয় কি, ফুলে ফেপে ওঠা যে আয়, অর্থাৎ প্রচুর যে আয়, উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং। দেখো ডলার, মার্ক, স্টার্লিং এগুলো হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম। এরপর ডাল্লাস, মেফসিস, ক্যালিফোর্নিয়া এগুলো সমস্ত কিছুই কিন্তু হচ্ছে বিভিন্ন শহরের নাম। দেখো যেমন ডাল্লাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জনাকীর্ণ নগর, মেফসিস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসির একটা নগর, ক্যালিফোর্নিয়া হচ্ছে কি আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য। এই যে অঙ্গরাজ্যগুলো, এই যে নগরগুলোতে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক পর্যটক আসে। তো কি বলছে, যে আমাদের এই ছবির মতো সুন্দর দেশে একবার আপনারা বেরিয়ে যান। সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বা অনেক মনোহারী স্পট আমাদের হয়তো নেই, কিন্তু যা আছে তাই যথেষ্ট, তাই না? আপনি অনেক টাকা অর্থাৎ ডলার, মার্ক, স্টার্লিং খরচ করে যা পাবেন, ডাল্লাস, মেফসিস বা ক্যালিফোর্নিয়াতে আপনি যা পাবেন, তার থেকে আমাদের এই দেশ, আমাদের এই ছবির মতো সুন্দর দেশ কোনো অংশেই কম নয়। তাহলে ভালোভাবে খেয়াল করে কি বলছে, যে আমাদের এই ছবির মতো দেশ, এই দেশের অনন্যতার কথা কিন্তু তিনি বলেছেন, যে ডাল্লাস, মেফসিস বা ক্যালিফোর্নিয়ার মতো সুন্দর সুন্দর জায়গা থেকেও আমাদের এই যে দেশ, ছবির মতো এই সুন্দর দেশটা আরো সুন্দর। আপনারা ঘুরে যান, আপনারা আসুন, আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। দেখো কি বলছে, যে আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। কি বলছে, যে দেখো ছবির মতো সুন্দর দেশে বেরিয়ে যান, রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা। দেখো এখানে রঙের ব্যবহার বা বিষয়ের তীব্রতা সম্পর্কে আমি একটু বলি, যে এই যে ছবি, এই ছবির যে বিষয়, তাই না, ছবির মতো সুন্দর একটা দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দেশ, সেইখানে আমাদের মুক্তিযুদ্ধ, তাই না, বাঙালিদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তারপরে বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়, বা সেই 1971 সালে বাঙালিদের উপর যে অত্যাচার,
তাই না? প্রত্যেকটা ঘটনায় কিন্তু কি এক একটা বিষয়, অর্থাৎ এই ছোট্ট একটা ছবির ভিতরে বিষয়ের অনেক বেশি তীব্রতা। সেই বাঙালিদের উপর, নিরস্ত্র বাঙালিদের উপর হচ্ছে পাকিস্তানিদের আক্রমণ, পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিদের যে লড়াই সংগ্রাম, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, বাংলাদেশের যে ৩০ লক্ষ শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ, এই যে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ এমন বিষয়ের তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। দেখো এখানে কি বলা হয়েছে যে বস্তুত শিল্প মানে নকল নয় কি? এইখানে একটু বলি যে কাব্যতাত্ত্বিক অ্যারিস্টটল বলেছেন যে শিল্প মাত্রই নকল। কেন কাব্যতাত্ত্বিক অ্যারিস্টটল শিল্প মাত্রই নকল বলেছেন? যে সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ, আর এই কারণেই বা এই অর্থেই কবি শিল্পকে নকল বলেছেন। কিন্তু আমাদের এই যে ছবি, এই ছবিটাতে কোনো কিছুই নকল নেই, যা কিছু ব্যবহৃত হয়েছে প্রত্যেকটাই অকৃত্রিম, তাই না? এরপরে খেয়াল করুন, আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমার এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। তো কি বলছে যে আপনাকে আরো খুলে বলি, আমাদের এই দেশ অর্থাৎ ছবির মতো এই যে দেশটা, এটা সম্পূর্ণ নতুন করে সাজানো হয়েছে, তাই না? সম্পূর্ণ নতুন করে সাজানো হয়েছে, তার মানে কি নতুন স্বাধীনতা প্রাপ্ত স্বাধীন সার্বভৌম দেশের কথা বলা হয়েছে, তাই না? এই যে স্বাধীন সার্বভৌম দেশটাকে ছবির মতো করে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যে রঙের তীব্রতা, যে বিষয়ের তীব্রতা যা আছে, তা আপনি বিশ্ব আর কোনো ছবিতে আপনি সেটা খুঁজে পাবেন না। ৩০ লক্ষ শহীদের টকটকে লাল রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে, তাই না? ৩০ লক্ষ শহীদের রক্তের রাগানো এদেশের মানুষের স্বপ্ন ভালোবাসা দিয়ে আমাদের এই ছবি কিন্তু আঁকা হয়েছে। আপনারা আসুন, আপনারা দেখে যান। দেখো, খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। তাহলে কি বলছে? খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। তাহলে এখানে খাঁটি আর্য বংশ সম্ভূত, আর্য বলতে একটা জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে আর্য জাতি বলতে যে খাঁটি বাঙালি চেতনার ধারক এমন একটা জাতিকে বোঝানো হয়েছে। তো আর্য সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধান ৩০ লক্ষ কারিগর, ৩০ লক্ষ কারিগর বলতে আমাদের স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের যে ৩০ লক্ষ শহীদ, সেই শহীদের কথা বলা হচ্ছে। দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। দেখো এই যে গুরুত্বপূর্ণ কিন্তু দুইটা এখানে লাইন, কবিতার সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন এই দুইটা আছে। ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি, অর্থাৎ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম একটা স্বাধীন সার্বভৌম দেশ। অর্থাৎ এখানে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ৩০ লক্ষ শহীদের তত্ত্বাবধানে এই ছবিটি অঙ্কিত হয়েছে বা এই ছবিটি সৃজিত হয়েছে। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গঘ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেন। এখানে খেয়াল করো, ভ্যান গঘ একজন ডাচ চিত্রশিল্পী, তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং তার যে বিখ্যাত যে ছবিগুলো আছে, তাই না? যেমন সেলফ পোর্ট্রেটস, তারপর সানফ্লাওয়ার্স, তারপর হুইট ফিল্ডস, এগুলো কি? এগুলো ভ্যান গঘের বিখ্যাত যে চিত্রকর্ম বা হচ্ছে শিল্পকর্ম, তাই না? এখানে কি বলছে যে আমাদের এই যে ছবিতে যে রং, এই রঙের এমন গাঢ়তা ওই বিশ্ববিখ্যাত ভ্যান গঘ পর্যন্ত দেখেনি। এত তীব্র, এত গাঢ় হচ্ছে এই রং। তাহলে খেয়াল করো, এখানে যিনি এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু আশ্চর্য গাঢ় দেখেছে। দেখেন রং কাঁচা কেন বলা হচ্ছে? এই যে শহীদের যে রক্ত, সেই রক্ত যেন এখনো কাঁচা, এখনো যেন হচ্ছে
লাল টকটকে, অর্থাৎ আমাদের জাতিসত্তার সাথে এই যে শহীদের রক্ত, এই যে লাল রং, এটা আমাদের সাথে মিশে আছে, তাই না? এটা রংটা একেবারে কাঁচা টকটকে লাল রক্ত, অর্থাৎ আমাদের যে বাঙালি চেতনায় সেই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযোদ্ধা এবং যে শহীদ, সেই শহীদের যে আত্মত্যাগ, শহীদের যে অবদান, সেটা হচ্ছে আমাদের এখনো আমাদের স্মৃতিতে, মরণে, আমাদের সমগ্র জাতিসত্তায় মিশে আছে। এটা কত গাঢ়, এই যে রঙের এত গাঢ়তা, এই গাঢ়তা ভ্যান গঘ পর্যন্ত কিন্তু দেখেনি। আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভিতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। তাহলে খেয়াল করো, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, এই যে নরমুন্ডের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নরমুন্ডের এই যে 30 লক্ষ নরমুন্ড, অর্থাৎ 30 লক্ষ শহীদের কথা এখানে বলা হয়েছে। ওর ভিতরেও একটা গভীর সাজেশন আছে। সাজেশন মানে কি? বিশেষ চিন্তা, যা নতুন কিছু সঞ্চার করে বা নতুন কিছু। এরপরে খেয়াল করো, আসলে ওটাই এই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। যে সেটা কি জিনিস খেয়াল করো, যে চিত্রে যে বাণী বা চিন্তা ফুটে ওঠে, সেই বাণী বা চিন্তাকেই বলা হচ্ছে, চিত্রশিল্পে সেই বাণী বা চিন্তাকেই বলা হচ্ছে থিম। তাহলে এখানে কি বলছে দেখো, যে এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম, তাই না? তাহলে এই ছবির যে থিমটা হচ্ছে কি? এই যে নরমুন্ডের ব্যবহার, তাই না? এই যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, তাই না? তাহলে খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে, যে এই যে থিমটা, এই যে ছবির থিমটা, তাহলে কি দাঁড়াচ্ছে, যে 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো এদেশের মানুষের স্বপ্ন ভালোবাসা দিয়ে আঁকা আমাদের এই বাংলাদেশ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ নামক একটা ছবি। তাহলে এই যে ছবিটা, এই ছবিতে কি ফুটে উঠেছে? এই ছবিতে স্বদেশ প্রেম এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ফুটে উঠেছে, তাই না? মুক্তিযুদ্ধকে উপযোগ্য করে এমন একটা নন্দনধর্মী কবিতা আসলে বাংলা সাহিত্যে দেখা যায় না। তো আমরা মূল যে পাঠ, সে মূল পাঠটা পড়লাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে আমি আরো একবার তোমাদের কবিতা সম্পর্কে বলি। দেখো, ছবি কবিতাটা আবু হেনা মোস্তফা কামালের লেখা একটা স্বদেশ প্রেম এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার একটা কবিতা, তাই না? এই কবিতাটিতে বাংলাদেশকে শিল্পীর তুলিতে আঁকা কালজয়ী একটা কবিতা হিসেবে কল্পনা করেছেন কবি, এবং 30 লক্ষ খাঁটি বাঙালি শিল্পী তথা শহীদের দীর্ঘ 9 মাসের শ্রমে আত্মদানে সৃজিত হয়েছে এই ছবিটা। 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত দেশ তথা নতুন ছবি দেখার জন্য কবি আমন্ত্রণ জানিয়েছেন বিদেশিদের, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের যে পাঠ্য, সেই পাঠ্যের মূল বক্তব্য। তো দেখো, আমাদের বইয়ে যে পাঠ পরিচিতিটা আছে, সেই বইয়ের পাঠ পরিচিতিটা আমি একটু পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে সেটা শোনো। দেখো, ছবি কবিতাটি আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন যৌবন বইটি থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় রোমান্টিক কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন 30 লক্ষ খাঁটি বাঙালি তথা শহীদের দীর্ঘ 9 মাসের শ্রমে আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। তার নিশ্চিত ধারণা, রঙের জাদুকর শিল্পী ভ্যান গঘ ছবিটিতে ছড়ানো রক্তের আশ্চর্য গাঢ়তা দেখেননি কখনো। তিনি মনে করেন, ছবিটিতে ব্যবহৃত অসংখ্য নরমুন্ডের ব্যবহার 30 লক্ষ শহীদের আত্মদানের সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে, যা এই ছবির মতো দেশটির গৌরবময় স্মারক। 30 লক্ষ শহীদের রক্ত স্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন কবিতায়। আর এই কবিতাটি গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দে কোনো সুনির্দিষ্ট পর্ব ও মাত্রা সাম্য থাকে না। তাহলে আমরা আজকে কবি আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটা পড়লাম। কবিতাটা খুবই সহজ। তো
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি না বুঝতে পারো তো আমাকে মন্তব্য করে জানাও, আমি তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দিব। তো আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত